আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা গুজরাতের জামনগরের ঘটনা। ঘটনাটা ঘটেছিল 6 এপ্রিল 2025। কালাওয়াট হাইওয়ের উপর দিয়ে রবি মারকানা নামের একজন 30 বছর বয়সী যুবক, সে নিজের বুলেটে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তা ফাঁকা, সে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা সাদা রঙের কার ফুল স্পিডে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। সে কয়েক ফুট উঁচুতে উঠে গিয়ে দূরে পড়ে যায়। আশেপাশে কিন্তু তখন কেউ নেই। ড্রাইভার, সে চারিদিকে একবার তাকায়, তাকিয়ে সে কিন্তু আর দাঁড়ায়নি। সে দেখার চেষ্টাও করেনি যে সে যাকে ধাক্কা দিয়েছে সে কি অবস্থায় আছে। তো সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আরো একটা গাড়ি পাশ দিয়ে যেতে গিয়ে ওই যে ঘটনা ওখানে ঘটেছিল, একটা বুলেট পড়ে রয়েছে, কিছুটা দূরে একজন মানুষ পড়ে আছে, দেখে সে পুলিশ স্টেশনে কল করেছিল। পুলিশ ঘটনাস্থলে আসে, এসে চেক করে দেখার পরে বুঝতে পারে যে সেই মানুষটা যে বুলেটে করে কিছুক্ষণ আগে যাচ্ছিল সে কিন্তু আর বেঁচে নেই। তার পকেটে হাত দিতে একটা মোবাইল পায় পুলিশ। মোবাইল থেকে নাম্বার সার্চ করে যে মারা গেছিল তার বাবাকে কল করে ব্যাপারটা জানানো হয়। বডিটাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালের পথে রওনা দেওয়া হয়। বাড়ির লোকজন বলতে ছিল সেই ছেলেটার এক ভাই, মা, বাবা আর তার স্ত্রী। তার স্ত্রী রিঙ্কল মারকানার কোলে ছিল তাদের 1 বছরের সন্তান। তাদের দুজনের বিয়ের বয়স ছিল 4 বছর। স্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছিল, সে কেঁদেই যাচ্ছিল। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন, মানে দেওর, শ্বশুর, শাশুড়ি, সবাই স্ত্রীকে দেখে যেন বিরক্ত হচ্ছিল। তার কান্নাটা দেখেও তাদের মন নরম হচ্ছিল না। তারা বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছিল আর তাকে বলছিল যে তুমি এবার ড্রামাটা বন্ধ করো। এই ব্যাপারগুলো কিন্তু বেশ কিছু লোকজন দেখেছিল। পুলিশ টিম বা হসপিটালের ডাক্তাররা এটাই মনে করেছিল যে ওটা একটা সিম্পল রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু পরের দিন যে মারা গেছিল রবির বাবা পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে গিয়ে সে বলেছিল যে সে ঠিক কনফার্ম নয় বা জানে না যে তার বৌমা আর তার ছেলের মধ্যে কিছুদিন ধরেই, প্রায় 1 বছর ধরে প্রত্যেক দিন কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়, তর্ক হয়, নিচু গলায় তারা কিন্তু ঝগড়া করে। তাদের দুজনের মধ্যে একটা মনোমালিন্য যে ব্যাপারটা আছে সেটা বাড়ির লোক বুঝতে পারে, কিন্তু কি ব্যাপার সেটা তার জানা নেই। আর তার কোথাও না কোথাও সন্দেহ রয়েছে যে তার ছেলে যে এইভাবে হঠাৎ করে মারা গেছে তার পেছনে হয়তো ওই যে নিচু গলায় ছেলে আর বৌমা প্রায় প্রত্যেক দিন একটা কোনো বিষয় নিয়ে ঝগড়া করত, সেই ব্যাপারটা থাকতেও পারে। সেই ভদ্রলোক হাত জোড় করে পুলিশের কাছে অনুরোধ করেছিল যে প্লিজ আপনারা একটু দেখুন, যদি এই ঘটনার পেছনে কেউ থাকে তো আমি একটা 30 বছর বয়সী ছেলেকে হারিয়ে ফেলেছি এই বৃদ্ধ বয়সে। আমার অনুরোধ, যদি আমার ছেলের সাথে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে যেন তারা শাস্তি পায়। পুলিশ টিমের মনে হয়েছিল যে হয়তো এটা সিম্পল একটা রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু তাও যখন নিহতর বাবা বলছে তো ব্যাপারটা তদন্ত করে দেখা উচিত। পুলিশ টিম যে ডেটে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই ডেটের সিসিটিভি ফুটেজগুলো চেক করবে ঠিক করেছিল, কিন্তু রাস্তায় যে জায়গাটাতে ওই ঘটনা ঘটেছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। সেই জন্য পুলিশ ঠিক করে ওই জায়গাটার পরে যে রাস্তাটা দিয়ে ওই গাড়িটা এগিয়ে গেছিল কিছুটা দূরে গেলেই একটা টোল প্লাজা আছে, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে।
মোটামুটি কোন টাইমে ওই ঘটনাটা ঘটেছে সেটা পুলিশ রেকর্ডে ছিল। কারণ অন্য একটা গাড়ি যখন রবিকে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছিল, সে ফোন কল করে পুলিশ স্টেশনে জানিয়েছিল। ওই টাইমটা পুলিশ জানতো। ঠিক ওই টাইমের কিছুক্ষণ আগে কোন গাড়ি ওই টোল প্লাজার পাশ দিয়ে গেছে সেটা পুলিশ চেক করতে চাইছিল। চেক করতে গিয়ে পুলিশ সফলতাও পায়। সিসিটিভি ফুটেজে একটা সাদা রঙের গাড়ি দেখা যায়। যে দিকটায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এত জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, রানিং বুলেটের সাথে একটা কারের ধাক্কা হয়েছিল মুখোমুখি। সেই জন্য সেই কারের সামনেটার কিছু অংশ তোবড়ানো ছিল। সেটা কিন্তু সিসিটিভি ফুটেজে পুলিশ খুব ভালোভাবে দেখতে পেয়েছিল। এবার পুলিশ জুম করে গাড়ির নম্বরটা বের করেছিল। এবার পুলিশের প্রথম কাজ হচ্ছে এই যে গাড়িটা, এটা কার নামে রেজিস্টার রয়েছে সেটা বের করা। সেটা বের করতেও পুলিশের বেশি কষ্ট হয়নি। পুলিশ খুব তাড়াতাড়ি জানতে পেরেছিল যে ওই গাড়িটা হচ্ছে অক্ষয় নামের একটা ছেলের। অক্ষয়ের বয়স 29 বছর, পুরো নাম অক্ষয় ডোঙারিয়া। পুলিশ টিম তার বাড়িতে যায়। তার বাড়িতে বেল চাপলে সে বেরিয়ে আসে। পুলিশ কিন্তু লক্ষ্য করেছিল সে পুলিশকে দেখেই প্রথমটায় একটু থতমত খায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে যথেষ্ট একটা আত্মবিশ্বাসে ভরা ভয়েস নিয়ে সে পুলিশের সাথে কথা বলেছিল। পুলিশ তাকে জিজ্ঞেস করে যে এই যে নাম্বারের গাড়ি, এটা কি আপনার? সে বলে হ্যাঁ। এই গাড়িটাতে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? সে বলে না। পুলিশ তাকে বলে যে আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে, আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ির সামনে কিছুটা অংশ তুবড়ে গেছে। সে বলে আপনি গ্যারেজে যান, গিয়ে দেখে আসুন আমার গাড়ির অবস্থা। পুলিশ যায়, চেক করে, গাড়ি একদম অক্ষত, খুব সুন্দরভাবে সারিয়ে ফেলা হয়েছিল। এবার পুলিশের সন্দেহটা বাড়ে, যদি নর্মাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো এত তড়িঘড়ি সারিয়ে ফেলার কি দরকার ছিল। তবে পুলিশ তাকে বলেছিল যদি আপনি ঠিক ঠিক সমস্তটা বলেন তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হয়, আপনি হয়তো তাহলে শাস্তি পাবেন না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনার গাড়িতেও হয়ে গেছে, কিন্তু মানবতার খাতিরে আপনার উচিত ছিল দাঁড়িয়ে সেই মানুষটা কি অবস্থায় আছে সেটা চেক করা, পুলিশকে খবর দেওয়া, দরকার হলে হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল আপনার সেই মানুষটাকে, যেটা আপনি করেননি। সে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে একটা কথাই বলতে থাকে যে সে এই ঘটনা ঘটায়নি। পুলিশ সেই সময়ের জন্য কিন্তু অক্ষয়কে ছেড়ে দেয়, পুলিশ ফিরে যায়। পুলিশ নেক্সট কাজ করেছিল, অক্ষয়ের কল ডিটেল গুলো বের করেছিল। অক্ষয়ের কল ডিটেল বের করতেই পুলিশ কিন্তু অবাক হয়ে যায়। মৃত স্ত্রী রিঙ্কলের ফোনে অক্ষয়ের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা হয়। শুধু তাই নয়, তারা কোড ওয়ার্ডে চ্যাটিং করে। পুলিশ এবার জিজ্ঞাসাবাদের জন্য রবির স্ত্রী রিঙ্কলকে ডেকে পাঠায়, সঙ্গে ডেকে পাঠানো হয় অক্ষয়কে। দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমটায় তারা দুজনেই কিচ্ছু বলেনি। আমরা সবাই জানি যে পুলিশ টিম জানে কিভাবে অপরাধীকে অপরাধ স্বীকার করাতে হয়। ঠিক সেই রকম ভাবে পুলিশের সামনে প্রথম অপরাধ স্বীকার করেছিল অক্ষয়। পরবর্তীকালে রবির স্ত্রী রিঙ্কল, সেও সমস্ত সত্যি কথাগুলো বলতে শুরু করে। কি ছিল সেই কথাগুলো? পুরো ঘটনাটা হচ্ছে 2022 সালের অক্টোবর মাসে কোনো এক বিয়ে বাড়িতে ম্যারিড অক্ষয়ের সঙ্গে রবির স্ত্রী রিঙ্কলের দেখা হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয় সেই বিয়ের দিন থেকেই। নাম্বার এক্সচেঞ্জ হয়, মাঝে মাঝে হাই হ্যালো ইত্যাদি লিখে চ্যাটিং শুরু হয়। বেশ কয়েক মাস সেটাই চলে। তারপরে দুজনের মধ্যে ফোন কল শুরু হয়।
তারপরে তারা দেখা করতেও শুরু করে। অক্ষয়ের এবারে কিন্তু নিজের স্ত্রীকে একদম ভালো লাগছিল না। এদিকে রবি একজন ব্যস্ত বিজনেসম্যান, সে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে। রবির স্ত্রী রিঙ্কল ঘন্টার পর ঘন্টা কথা বলে অক্ষয়ের সাথে। এইভাবে কিন্তু সেই বছরটা কেটে যায়। এবার তারা দুজনে দেখা করে ঠিক করে যে এইভাবে চ্যাটিং করে কথা বলে মাঝে মধ্যে দেখা করে কিভাবে চলবে। তো চলো আমরা দুজনে এবার বিয়ে করব। তো আমরা যেহেতু দুজনেই ম্যারেড, বিয়ে করব বললেই আর বিয়ে করা যায় না, তাহলে প্রথমে আমাদের দুজনকেই নিজের নিজের হাজবেন্ড ওয়াইফের কাছে ডিভোর্স নিতে হবে। তারা দুজনেই সেই কাজে লেগে পড়ে যে কিভাবে নিজেদের হাজবেন্ড বা ওয়াইফের কাছে ডিভোর্স নিতে হবে। অক্ষয় নিজের স্ত্রীকে বলে যে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি রিঙ্কল বলে একজন মহিলা আছে তার সাথে থাকতে চাই, তার সাথে আমার মনের ঠিক ম্যাচিং হয়েছে, তার সাথে কথা বলতে ভালো লাগে, তো আমি তোমাকে ছেড়ে তার কাছে যেতে চাই। প্রথম ২-৫ দিন অক্ষয় স্ত্রী কান্নাকাটি করে, মন খারাপ করে, অক্ষয়কে বোঝাবার চেষ্টা করে। তারপরে এক সময় তার মনে হয় যে না, এইভাবে জোর করে কাউকে নিজের সাথে বেঁধে রাখা যায় না। তো সে নিজের হাজবেন্ডকে বলে যে ঠিক আছে, আমিও চাই না যে তোমার যখন ইচ্ছা নেই তোমাকে জোর করে নিজের সাথে রাখতে, তো চলো আমি তোমাকে ডিভোর্স করতে রাজি আছি। অক্ষয়ের স্ত্রী অক্ষয়কে ডিভোর্স দিয়ে দেয় খুব সহজেই, কিছুদিনের মধ্যেই। অক্ষয় এবার একদম পিছুটানহীন একা একজন মানুষ, ঠিক যেন একটা ব্যাচেলার ছেলে। সে এবার যে কোনো ভাবে বিয়ে করতে চাইছে রিঙ্কল। এদিকে রিঙ্কলের জীবনে ঘটেছে অন্য ঘটনা। রিঙ্কলের একটা ছেলে রয়েছে। রিঙ্কল কিন্তু নিজের হাজবেন্ডকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে, তুমি আমাকে ডিভোর্স দাও, আমি তোমার সাথে থাকতে পারছি না। কিন্তু রবি কোনোভাবেই ডিভোর্স করতে রাজি নয়। সে বলে এখন আমাদের একটা সন্তান আছে, লোকজন কি বলবে, আমার বাবা মা আছে, তাদের কষ্ট হবে, কিছুতেই আমি তোমাকে ডিভোর্স করব না। তারপর থেকে রবি নিজের স্ত্রীর উপর একটু নজর রাখতে শুরু করে। রবিকে কিন্তু রিঙ্কল সব ব্যাপারটাই বলেছিল। অক্ষয় বলে যার সাথে তার সম্পর্ক, তার ব্যাপারেও সব বলেছিল। তো সে রবিকে সব বলে ফেলেছিল, কিন্তু রবি কোনোভাবে রাজি হচ্ছিল না ডিভোর্স করতে। এইভাবেই কিন্তু তারা দুজন সময় কাটাচ্ছিল। প্রত্যেক দিন রিঙ্কল নিজের হাজবেন্ডকে তাগাদা দিচ্ছে যে আর তোমার সাথে থাকা সম্ভব নয়, তুমি আমাকে ডিভোর্স করো। কিন্তু সে করতে রাজি নয়। এখনো কিন্তু সুযোগ পেলেই মাঝে মধ্যে রিঙ্কল নিজের ১ বছরের বাচ্চাকে নিজের শাশুড়ির কাছে রেখে দিয়ে অক্ষয়ের সাথে অক্ষয়ের বাড়িতে গিয়ে দেখা করতো, সময় কাটাতো। সে অক্ষয়ের কাছে যায়, অক্ষয় তাকে বকাবকি করে, রাগ দেখায় যে আমি একা হয়ে গেছি, তোমার জন্য আমি নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, আর তুমি নিশ্চিন্তে নিজের হাজবেন্ডের কাছে আছো, মাঝে মাঝে আমার কাছে আসছো, এইভাবে চলে না, যে কোনো প্রকারে আমাদেরকে বিয়ে করতে হবে। সে বলে আমি রিঙ্কল বলে আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব, হাজবেন্ড রাজি হচ্ছে না। তখন অক্ষয় বলে যে যদি বেঁচেই না থাকে রবি তাহলে কেমন হয়। এই কথাটা শুনে রিঙ্কল আঁতকে ওঠে। সে বলে না, এই ধরনের পাপ কাজ আমি একদম করতে পারবো না। সে যেদিন আমাকে ডিভোর্স করবে তবেই আমি তোমার কাছে আসতে পারবো, তাকে আমি মেরে ফেলতে পারবো না। রিঙ্কল না বলে, রিঙ্কল চলে যায়। অক্ষয় তার উপর রেগে যায়, কিছুদিন কথা বন্ধ হয়ে যায়। তারপরে আবার ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে কথা হয়। রিঙ্কল আবারও তার সাথে দেখা করতে যায়। তখন তারা দুজনে মিলে প্ল্যানিং করে যে এমন কিছু একটা করতে হবে যেটাতে কিন্তু কেউ বুঝতে পারবে না, নর্মাল একটা অ্যাক্সিডেন্ট মনে হবে, তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে। আর এটাই একমাত্র পথ, কারণ তোমার হাজবেন্ড কিছুতেই ডিভোর্স দিতে রাজি নয়। রিঙ্কলের কিন্তু ইচ্ছা ছিল না, তাও
অক্ষয় বলছে বলে বা অক্ষয়ের সাথে থাকার তার ইচ্ছা এতটাই তীব্র ছিল যে সে ব্যাপারটা মেনে নেয়। আর ওই প্ল্যানিং এর মধ্যেই অক্ষয় তাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি বাড়ি গিয়ে নিজের হাজবেন্ডের সাথে এমন ভাবে কথা বলো যে এতদিন যেগুলো তুমি করেছিলে সব ভুল করেছিলে, তুমি নিজের ভুল বুঝে নিজের হাজবেন্ডের কাছে ফিরে এসেছো, আর কোনোদিন তুমি ভুলেও এই ধরনের ঘটনা ঘটাবে না। সরি টরি ইত্যাদি যা দরকার যেমন ভাবে তাকে মানানো তুমি মানিয়ে নিও। রিঙ্কল সব শিক্ষা অক্ষয়ের থেকে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। তখন 2025-এর শুরুর দিকটা। সে নিজের হাজবেন্ডকে সঙ্গে নিয়ে 2-4 দিন ঘুরতেও যায়। ঘুরে আসে, হাজবেন্ডকে খুব ভালোবেসে বোঝায় যে ভুল হয়ে গেছিল, আর কখনো এই ভুল হবে না, আমি আর তুমি সবসময় একসাথেই থাকবো। এবার সে মাঝে মাঝেই কোথাও বাজারে যেত, কোথাও বেড়াতে যেত, নিজের বাপের বাড়ি যেত, যেখানে যেত সেখান থেকে নিজের লোকেশন পাঠাতো হাজবেন্ডকে যে তুমি দেখো আমি কোথাও যাইনি, আমি তোমার সামনেই আছি, তুমি যা চাইবে যখন বলবে ভিডিও কল করতে আমি করব। এই ধরনের ব্যাপারগুলো ঘটিয়ে তার হাজবেন্ডের মনের যে ধরনের সন্দেহ ছিল সবটাই প্রায় সে দূর করে ফেলেছিল। তার হাজবেন্ড না চাইতেই সে যখন যেখানে থাকতো সেখান থেকে লাইভ লোকেশন নিজের হাজবেন্ডকে পাঠিয়ে দিত। মাঝে মাঝেই সে ভিডিও কলও করতো। প্রায় 4 মাস এইভাবে যখন কাটে, এবার সে মাঝে মাঝেই নিজের হাজবেন্ডকে বলতে শুরু করে যে তুমি কোথায় আছো, এক্ষুনি আমাকে নিজের লাইভ লোকেশন পাঠাও। হাজবেন্ড বলতো কেন, কি দরকার? তখন বলে কেন, আমি তো তোমাকে পাঠাই, কারণ আমি তোমার ওয়াইফ, আমি যেমন বলবো তোমার করা উচিত। তো হাজবেন্ডেরও ব্যাপারটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো সে যখন নিজের ব্যবসার কাজে যেখানে থাকতো সেখান থেকে লাইভ লোকেশন নিজের স্ত্রীকে পাঠিয়ে দিত। সেই লোকেশনটা চাওয়া হচ্ছিল, আসলে সেটা প্ল্যানিং এরই একটা অংশ ছিল। তারপর ঘটনার দিন, সেদিনও কিন্তু একটা বিশেষ কাজে সে গেছিল, সেখান থেকে ফিরছিল। সেই সময় তার স্ত্রী তাকে একটু আগেও বলেছিল যে লাইভ লোকেশন পাঠাও, সে পাঠিয়েছিল। আবার ওই ঘটনা যখন ঘটেছে তার কিছুক্ষণ আগেও সে বলেছে চলো তুমি আমাকে লাইভ লোকেশন পাঠাও, আমারটাও আমি তোমাকে পাঠাচ্ছি। তো হাজবেন্ড কোনো সন্দেহ করেনি, নিজের লাইভ লোকেশন নিজের স্ত্রীকে পাঠিয়েছিল। আর স্ত্রী প্রত্যেকটা লাইভ লোকেশন নিজের বয়ফ্রেন্ড অক্ষয়কে দিচ্ছিল, যাতে অক্ষয়ের কাজটা করতে সুবিধা হয়। হয়েও ছিল সেটাই যেটা অক্ষয় আর রিঙ্কল চেয়েছিল। কিন্তু তারা যে ইচ্ছায় এই ঘটনাটা ঘটিয়েছিল সেই ইচ্ছা পূরণটা তাদের আর কোনোদিন হবে না। তাদের একসাথে থাকা কোনোদিন হবে না, তাদের বিয়ে করে সংসার করা কোনোদিন হবে না। এখন এখন তারা দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। তার আর রিঙ্কলের ছোট্ট 1 বছরের ছেলে, সে নিজের দাদু আর ঠাকুমার কাছে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে আপনাদের বক্তব্য শোনার অপেক্ষা আমি সব সময় করি। সময় করে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ক্রাইমের সত্য ঘটনা নিয়ে।